স্ক্রিনটা শেয়ার হয়েছে কি? জি ভাইয়া। জি ভাইয়া। স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে যে কারেকশনটা বললাম এটা সবাই করে নিও। এই লাস্ট একটা ক্লাসে আমরা এই ডাইপোল মোমেন্টের এই স্লাইডটা দেখেছিলাম, কিন্তু এখানে ডি বাই 2 ছিল, এখানে 2 ছিল না, তারপরে এখানে 2 ছিল জাস্ট 4 এর পরিবর্তে। সো এই প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ হবে, কারণ আমি একটার মোমেন্ট বের করছি, দুই পাশে দুইটা চার্জ না, দুইটার মোমেন্ট 2 দিয়ে গুণ হয়ে যাবে। বা একবার চিন্তা করতে পারো কিউ ইনটু এই মাঝখানে দূরত্ব, সেটাই হবে আসলে টোটাল টর্কের মান বা কাপল বা বলের ভ্রামকের মান। আর সেটার কারণে আমি আসলে ওই জিনিসটা মিসিং ছিল। এখন আমরা আজকের ক্লাসে কি পড়বো সেটা একটু লিখে দিচ্ছি, তারপরে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে আমরা বই থেকে প্রথমে দেখাই, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখবো, সেটাকে বলা হয় গাউস ল বা গসের সূত্র, যেটা তোমাদের মধ্যে অনেকেই কিছু বুঝে না। এটা না বোঝার একটা বিশেষ কারণ এটা না যে পদার্থবিজ্ঞান কঠিন, এটা না বোঝার একটা বিশেষ কারণ হয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে অনেকেই ইন্টিগ্রেশনই পড়ো নাই কখনো ভালো মতো করে। সো ইন্টিগ্রেশনের কনসেপ্ট এখানে থাকার কারণে বুঝতে অনেকের একটু কষ্ট হয়। আর আমরা আরেকটা জিনিস করবো কি, এই আমাদের যে ধারক শিখেছি লাস্ট ক্লাসে, ধারক অর্থাৎ ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স, আমরা লাস্ট ক্লাসে তো ধারক নিয়ে পড়াশোনা করেছি তাই না মায়েশা? জি ভাইয়া। নোরা এসেছে, নোরা, নোরা ভালো আছো? নোরা নুসরাত জাহান, দুইটা এন আছে তোমার নামের মধ্যে, এন স্কোয়ার জে। আমরা ধারক লাস্ট ক্লাসে করেছিলাম, আজকে ধারক দিয়ে কিছু অঙ্ক কিভাবে করে টেকনিক্যাল জিনিসগুলো দেখবো। তো আগে অঙ্কটা করে আসি, তারপরে আমরা গাউসের সূত্রের দিকে যাব, তাহলে আমাদের ধারকের ওই অংশটা ভালো মতো শেষ হবে আর কি। তো চলো প্রথমে যেটা লিখবা খাতার মধ্যে খুব সুন্দর করে তুলো, সবাই তোমাদের ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসো পড়াশোনা করতে আর কি, যেন আমাদের যতটুকু সময় পড়ি একটু ভালো মতো কিছু পড়া হোক। এই যে একটা, তোমরা সবাই নিজেদের গুগল মিটের মধ্যে এমএসএফ টিমের যে স্ক্রিনটা শেয়ার করা হচ্ছে ওটাকে পিন করে নাও, তাহলে দেখতে পারবা স্ক্রিনে যা লেখা হচ্ছে। আর সবাই ফোনটাকে ল্যান্ডস্কেপে ধরো, সোজা করে দাঁড়া করে রাখো না, ফোনটাকে একটু শুতে দাও, ঘুমাইতে দাও, অনেক কষ্ট করতেছে বেচারা। এইখানে একটা ডাটা বেশি কাটে। হ্যাঁ, ডাটা বেশি কাটে ই করলে, ফোন ফোন শুয়ে থাকলে না, এটা তো জানতাম না। জি ভাইয়া, এটা পর্দা তো বড় হইলে তো ডাটা বেশি কাটেই, আর আমার আজকে তো একটু ডাটা কম আছে, এই জন্য আর কি সমস্যা হয়ে যাচ্ছে। আমার তো তা মনে হয় না পর্দা হঠাৎ বন্ধ করে এটা কাটে, আসলেও কাটে? সত্যি তুমি এক্সপেরিমেন্ট করে দেখছো? আমারও মনে হয় ভাইয়া, আমি শিওর না। আরে না, বেশি কাটে না, বেশি চার্জ কাটে কিন্তু, মানে ফোনের বেশি চার্জ যাবে পর্দা বড় হলে, বাট ই হবে না, নেট কানেকশন একই টানতেছে সেম। ও আচ্ছা, নতুন কিছু শিখলাম, থ্যাঙ্কস ভাইয়া। নতুন কিছু শিখলা না? ফোনের পর্দা বড় হলে বেশি ভিডিও টানতেছে না, বেশি ফোনের চার্জ কাটতেছে, গুগল মিট একই পরিমাণে কাটতেছে। এখন দেখো, এখানে যদি তোমাকে বলা হয়, টেকনিক্যাল প্রশ্ন এগুলা, যদি তোমাকে বলা হয় 100 কুলম্ব চার্জ এদিক দিয়ে যাচ্ছে কিউ এর মান, কিন্তু এই দিক দিয়ে কি তা যাচ্ছে নাকি, এদিক দিয়ে যাচ্ছে কিউ ওয়ান, এদিক দিয়ে যাচ্ছে কিউ টু পরিমাণ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কিউ ওয়ান কত, কিউ টু কত, কেউ আমাকে বলতে পারবা? কোনো আইডিয়া আছে কি করা লাগবে? ভাইয়া, অর্ধেক হয়ে যাবে না? আরেকটা, এটার সাথে আরেকটা প্রশ্ন ইনক্লুড করে দেয়, এই জায়গায় একটা ভোল্ট মিটার লাগাই দিছি কি, তাহলে দুই পাশের ভোল্টেজ পাওয়া যাবে, এ বিন্দু আর বি বিন্দুর ভোল্টেজ পাওয়া যাবে। সেটাও জিজ্ঞেস করা হলো, ভি এ বি ইজ ইকুয়াল টু হোয়াট। এটা যদি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো তো কি করা যেতে পারে? ভাইয়া আমি দেখতেছি না। ও, তুমি নতুন এসেছো নোরা, আমি বুঝতে পেরেছি। তুমি একটু প্রথমে যেটা করবা সেটা হলো একটা ভালো করে জোরে নিঃশ্বাস নাও আর মাথাটা ঠান্ডা করো। তারপরে দেখো ওই যে পার্টিসিপেন্টদের নাম দেখা যাচ্ছে কোথাও, সেখান থেকে এমএস এর টিম নামে একটা, একটা না তিনটা অ্যাকাউন্ট আছে, তুমি ওইটার মধ্যে একটা একটা করে চাপ দিয়ে দেখো কোনটার মধ্যে লেখা দেখা যায়, যেটা দেখা যাবে ওইটাকে পিন করো। বুঝতে পারছো ভাইয়া না? সবার আছে। নিচেরটা। আচ্ছা সবার ঠিক আছে। সবার নিচেও থাকতে পারে, উপরও থাকতে পারে, এটা কিছু না।
বাট তুমি নিজে খুঁজে বের করো যে এমএসএফ টিম লেখা আছে সেটার থেকে ক্লাসটা হচ্ছে, কিন্তু এমএসএফ টিমই আবার 3টা আছে, এটার মধ্যে একটা পাবা যেটার মধ্যে ভিডিও দেখা যাবে। তো সবাই একটু চিন্তা করতে থাকো যে কি করা যেতে পারে। বাট আমি তোমাদের একটু ফর্মুলা মনে করে দিই। চার্জ, এই কুলম্বের, সরি কি বলতেছি, কুলম্বের সূত্র আসবে পেছন থেকে। সি আসলে কি, ক্যাপাসিটেন্স বা ধারক। ধারকত্ব বের করার সিস্টেম কি ছিল মনে আছে? কিউ বাই ভি। সো এই সূত্রটাকে বারবার ইউজ করে আমরা এই Q1 Q2 এগুলা বের করব। প্রথমত যেটা লাগবে সেটা আমি একটু বলে দেই, আমাদের এই 100 কুলম যে চার্জ, এটাও তোমার ভাইয়া একটু চেষ্টা করি। আচ্ছা তোমরা একটু চেষ্টা করো, আমি তাহলে একটু কঠিন বানাই দেই অঙ্কটারে। 100 কুলম ওকে ভাইয়া চার্জ মুছতে দেই, একটু 100 চেষ্টা কুলম করি। চার্জ মুছে দিয়ে তোমারে বলে দেই এটা হলো 500 ভোল্টের একটা ব্যাটারি। তার মানে এই প্রান্ত আর এই প্রান্তের ভোল্টেজ দেওয়া রয়েছে 500 ভোল্ট। এবার একটু চেষ্টা করো সবাই, আমি ততক্ষণ আঁকিবুকি করতে থাকি, তোমরা নিজেদের খাতায় তাকিয়ে একটু চেষ্টা করো জাস্ট কিছু করা যায় কিনা। আমি কিছু বলতেছি না, জাস্ট তোমরা একটু একটু করে চেষ্টা করতে থাকো। কারো হইলে জানায়ও যে হয়ে গেছে। আর যারা একটু দুষ্টু আছো তারা তো দেখতেইছো আমি করে দিচ্ছি ঠিক আছে, তারা তো নিজে চেষ্টা করতেছে না, এটা আমি বুঝতেছি। বাট চেষ্টা করতে থাকো, আমি ততক্ষণ লেখাটা শেষ করি তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। আমি করতেছি না ভাইয়া। তুমি করতেছো না আমি নতুন। তাই বললা? হ্যাঁ, কে যেন দেখতে পাচ্ছি না, নোরা দেখতে পাচ্ছিল না, নোরা এখন দেখতে পাচ্ছ? ভাইয়া না ভাইয়া। কত আসছে তোমাদের কারো? নোরা এখন, এই কি বললা, নোরা এখনো দেখতে পাচ্ছ না? হুম, তুমি কি মাই এমএসএফ টিম খুঁজে পাওনি? পাইছি বাট আসতেছে না। এমএসএফ টিমে চাপ দিলেই শুধু আসবে তা কিন্তু না, এমএসএফ টিমের অ্যাকাউন্টই আছে 3টা এখানে। তোমার আরেকটা এমএসএফ টিম, একটা না হইলে আরেকটায় সুইচ করো। আচ্ছা চেষ্টা করতেছি। যেটা মিউট আর সেটা তারা আমি যেটা তোমাকে মিউট করা সেটা পিন করো। আরেকবার স্ক্রিন শেয়ার করে হেল্প করতেছি, দেখো এখনই কিছু একটা ইফেক্ট দেখা যাওয়ার কথা। স্ক্রিনটা শেয়ার হচ্ছে এখন, এখন খুঁজে বের করার চেষ্টা করো। বাকি সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন, তাই না? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাই। ওকে, এখন আসো, আমি আসলে অঙ্কটা করেই ফেলেছি, জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিই, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এইখানে 500 ভোল্ট থাকা, ভাইয়া হ্যাঁ বলো বলো। হ্যালো,
ভাইয়া বাম পাশ দিয়ে তো টোটাল 500 ভোল্টই যাবে ভাইয়া। দেখো এই 500 ভোল্টের মানে হইলো এই লাল বিন্দু আর এই বিন্দুর আগ পর্যন্ত দেখো কোনো রোধ নাই। তার মানে হইলো এই আর এই পয়েন্ট, যদি আমি এটাকে নাম দেই, এটাকে যদি আমি বলি এটা হলো নুরা পয়েন্ট, এন পয়েন্ট, আর এটা হইলো ওই পাশে যদি মাইশা নাম দেই এম, তাইলে এই ভিএনএম আসলে 500 ভোল্টই। কারণ এইটুকের মধ্যে তো কোনো রোধ নাই, এই 500 ভোল্ট এইখানেও কাজ করতেছে, এই 500 ভোল্টের এই মাথার ওই মাথায় যুক্ত আছে, এইভাবে কল্পনা করা যাবে। সো এই লাল বিন্দু দুইটা যে দুই পাশে দেখা যাচ্ছে এরাই আসলে 500 ভোল্টকে ইন্ডিকেট করতেছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই পুরোটার রোধ আগে বের করতে হবে। পুরোটার রোধ কেমনে বের করবো? এই দুইটা আছে সিরিজে, তাহলে 1/3 1/2 করে ইনভার্স করে দিবা, তাহলে এই যে জিনিসটা আসে, মানে 3 দুগুণে 6/5 আসার কথা। তোমাদের কি তাই আসে না? 6/5 আসে না 1/3 1/2 করলে? যোগ করে উঠে 6/5 আসার কথা। এই 6/5 এর সাথে এই 5 কি করবা বলো তো? প্যারালালি থাকলে ক্যাপাসিটর হইলে যোগ করতে হয় সরাসরি, 5টাকে সরাসরি যোগ করে দিবা। এটাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট বা টোটাল যে চার্জ, সরি যে ধারকত্ব আছে পুরো তারের, সেটা বের করলাম। এই এই যে পুরো তারটা, সেটাকে এখন কল্পনা করো, তোমরা ভুলে যাও যে এখানে অনেক কিছু আছে, এখানে জাস্ট একটা ক্যাপাসিটর আছে, এইভাবে জিনিসটাকে কল্পনা করো। মানে এই পাশের ছবিটার মতো চিন্তা করো, আমার এখানে 500 ভোল্ট আছে, এই পাশে আর এই পাশে মিলে হলো 500 ভোল্ট, তার মধ্যে একটা ক্যাপাসিটর সি লাগানো আছে যার ধারকত্ব এইটা। তো আমি যদি এখন বলি এইটার দুই পাশের ভোল্টেজ যদি জানি, তাহলে এই দিক দিয়ে কত চার্জ যাচ্ছে সেটাও জানা যাবে, কারণ ক্যাপাসিটেন্সের সূত্রই তো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাইলে ভিও জানি, সিও জানি, কিউ জানবো না কেন? কিউ তো বের করা তাহলে সহজ। এই যে আমি যে রেজাল্টেন্ট বা নিট যে পুরো তারের যে রোধ, সরি ধারকত্ব বের করলাম, সেটার সাথে ভিড়ে গুণ করে দিলে, 500 গুণ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। তাইলে এইখানে আমি কিউ বের করে ফেলতে পারবো। এই পুরো তারের এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমি কিউ বলতেছি। তো কিউ আসলে কিছুই না, টোটাল তারের যে সি মানে ক্যাপাসিটেন্স, সেটার সাথে পুরো তারের ধারকত্বের সাথে ভিটাকে মানে 500টাকে গুণ করে দিলে আমরা কিউ পেয়ে যাচ্ছি। কিউ হলো তারে কতখানি তড়িৎ প্রবাহ যাচ্ছে টোটাল তারে। এখন তারের তড়িৎ প্রবাহ এইখানে এসে কি হচ্ছে, একজন বলছিল ভাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি এইখানেও যে পরিমাণ ক্যাপাসিটেন্স আছে নিচেও একই থাকতো, তাইলে আমরা বলতে পারতাম যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, নিচেও 5 উপরে 5 থাকলে। কিন্তু এটা তো সরাসরি যোগ হয় না, ক্যাপাসিটরের সমান্তরালে থাকলে সরাসরি যোগ হয়, সিরিজে থাকলে সরাসরি যোগ হয় না, শ্রেণী সংযোগে আছে 3 আর 2, তাই এটাকে 5 মনে করো না, এই দুইটা মিলে আসলে হয় 6/5, মাত্র 1 পয়েন্ট সামথিং। তো দুইটা থাকলেই যে 5 হয়ে গেছে তা না, তো এটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে না, এইদিকে একটু Q1 গেলে এইদিকে Q2 যাবে, যেটা সমান না, এটা একটু বুঝো। এখন আমরা সামনের দিকে আগাই, একই সূত্র এবার এই তারে ইউজ করতে চাচ্ছি, এই তারটাতে আবার নিচের এই তারেও ব্যবহার করব। নিচেরটা আগে করে দেখাই, নিচেরটার দুই পাশে আমি নাম দেই সামথিং, এই যে এটার নাম দেই আবাবিল আর এটার নাম দেই স্বাধীন। এই যে আমি যদি বলি এখন আবাবিল আর স্বাধীন পয়েন্টের মাঝখানে এদিকে কোনো রোধ আছে কিনা, দেখো রোধ নাই, কিন্তু এই পুরো এই জায়গাটুকুর মধ্যে খেয়াল করো কোনো রোধ নাই, এদিকেও কোনো রোধ নাই। তার মানে হইলো আমার ভি এ এস আবাবিল পয়েন্ট আর স্বাধীন পয়েন্টের মধ্যে ভোল্টেজ আসতেছে 500 ভোল্ট, কারণ মাঝখানে কোনো বাধা নাই। আর আবার একটু ভালো করে খেয়াল করো, এইখান থেকে এই যে ব্যাটারি এই মাথা থেকে দেখো এই পর্যন্ত যাচ্ছি, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, তাতেও কোনো রোধ নাই কোথাও, বা কোনো ধারক নাই, কিছু নাই, কোনো ভোল্টেজের ওয়েস্টেজ নাই। এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টেরও সেই ভোল্টেজ, এই পয়েন্টেরও সেই একই ভোল্টেজ। তাই এখান থেকে যদি আমি এই পর্যন্ত আসি, তাহলে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা তো 500ই থাকবে। তাই এ আর এস পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য সমান সমান টোটাল ব্যাটারির বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য মানে 500 ভোল্ট। এগুলা খুব ক্রিটিক্যাল জিনিস মনে হইতে পারে, যারা শুরুর দিকে ইলেকট্রিসিটিতে ভালো না, 19 ছিল না, তাদের জন্য এই জিনিসগুলো প্রথম দিকে শুরুর দিকে কষ্ট হবে। কিন্তু চলতরিৎ শুরুর আগে এই জিনিসগুলো তোমার খুব ভালো করে মাথায় ঢুকায় ফেলতে হবে, যে রোদ বা কোনো ঝামেলা না থাকলে, কোনো বাল্ব লাগানো নাই তারের মধ্যে, কিচ্ছু লাগানো নাই,
তাইলে তারের ভোল্টেজে কোনো ড্রপ করতেছে না। আমরা ধরে নেই যে তারের মধ্যে কোনো ঝামেলা নাই, তারের এই সমস্ত পয়েন্টে ভোল্টেজ সেম হবে। কিন্তু এইখান দিয়ে আইতে 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 যদি এই পয়েন্টটা ক্রস করে এই পাশে চলে আসো, তাইলে কিন্তু ভোল্টেজ ড্রপ করবে বা ভোল্টেজের ডিফারেন্স আসবে। মানে এখানে একটা জিনিস লাগানো রয়েছে বলেই ভোল্টেজের পার্থক্য হবে। এটা মাথায় খুব ভালো করে গেঁথে নাও। এখন আসো আমরা যে কথা বলছিলাম, আমি যেহেতু আবাবিল পয়েন্ট আর স্বাধীন পয়েন্টের ভোল্টেজ জানি, এটা কত, দুইটা মিলা না, দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো 500 ভোল্ট। তো 500 ভোল্টের মধ্যে একটা ক্যাপাসিটর 5 আছে, তাহলে এই দিক দিয়ে কতখানি চার্জ যাবে সেটা যদি জানতে চাই, সেটা বের করা খুবই সহজ। ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ভি তো এখানে ভিএস, আর কিউ টুটা বের করতে চাচ্ছি। কিউ টুটা কত সেটা খুব সিম্পলি বের করে ফেলা যাবে। আমরা জানি এটা হলো 5, সো নিচেরটার জন্য এখানে 5 বসিয়ে দাও, আর ভি হইলো 500 বসিয়ে দাও। 5 ইন্টু 500 করো, তাহলে কিউ টু বের হয়ে যাবে। এটার মান 5 ইন্টু 500। কিউ আসলে কিসে আসে, কুলম্বতে আসবে। তো খুব সহজ সূত্র। আমি কি করলাম খেয়াল করো, এই তারটার মধ্যে সি মানে ক্যাপাসিটেন্স কত আছে এবং তারের দুই প্রান্তে কত ভোল্টেজ আছে সেটা যদি আমরা জানি, সেটা দ্বারা আমরা এই সূত্র ইউজ করে চাইলে ভোল্টেজ, চাইলে ক্যাপাসিটেন্স, চাইলে কিউ, এগুলো সব বের করতে পারি। এটাই করলাম। একই কাজ এটার মধ্যেও করব। এই তারের দুই প্রান্তের দুইটা নাম দেই। এটার নাম দেই হলো পূর্ণিমা পয়েন্ট, আর এটার নাম দেব কার নাম দেব বলো, কারোটা নাম বলো তোমাদের কাছে কারো। কি বললাম, আর কি নাম? মারুফ। মারুফ, ওকে। পি আর এম পয়েন্ট, এটার মধ্যে দেখো এর আগে কোনো রোধ নাই, এর আগে কোনো রোধ নাই। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ভোল্টেজ, এই যে পূর্ণিমা আর মারুফ পয়েন্টেরও ভোল্টেজ সেমই হবে। তার মানে ভোল্টেজ অফ পিএম এটাও 500ই আছে। আমার জানতে হবে কিউ ওয়ানটা কত। সেটার জন্য কি করব, এই পি আর পূর্ণিমা আর মারুফের মাঝখানে যে ক্যাপাসিটেন্স গুলো আছে সেটার যোগফল আমার লাগবে। এখন আমার এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, এই দুইটার যোগফল আমার লাগবে। এই দুইটা সিরিজে আছে, যোগ করলে আসে হইলো 6/5। এটা তোমরা জানো 1/3, 1 এই যেমনি করে বের করে 1/3 প্লাস 1/2 উল্টে দিতে হয় এটাকে যোগ করে, তাহলে বের হয়ে যাবে। আমি জানি দুইটার দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত, আর ভিতরে যে ক্যাপাসিটেন্স আছে সেটার মান কত। ইলেকট্রিসিটির জ্ঞানটা খুব সেপারেটলি নিতে হয়। যখন আমি এই তারে কল্পনা করতেছি, তোমার মাথায় এই তারের বাইরে অন্য কিছু থাকা যাবে না, সবকিছু নাই, ভ্যানিশ করে দাও, তোমার মাথা থেকে একটু বাদ দিয়ে দিতে হবে। তোমার খালি এটার দিকে তাকিয়ে দেখতে হবে, এই যে আছে সি আর দুই পাশে আছে এই যে পূর্ণিমা আর হইলো মারুফ পয়েন্ট, আমার ওই দুই পাশের ভোল্টেজও জানা আছে। তাইলে আমরা এইটুকু জায়গার মধ্যে আমাদের সূত্রটা প্রয়োগ করি। ভোল্টেজ অফ পিএম উপরে কিউ ওয়ান, এটাই তো আসলে সি, সি আপ বলতে পারো। সি আপ দিয়ে যেটা বোঝাচ্ছি আমি সেটা হলো এই যে 6/5, আর তোমার লাগবে ভোল্টেজটা সেটা 500। তার মানে তুমি 6/5 ইন্টু 500 করে দাও, তাহলে যে কলম পেলা সি পেলা সেটাই হলো কিউ ওয়ান। এটার চার্জটা পেয়ে গেলাম। অত্যন্ত সহজ জিনিস। প্রথমে আমি এই পুরো তারের এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকে বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে সেটা বের করতে চাচ্ছিলাম, তাই পুরো তারটার মধ্যে যতখানি ক্যাপাসিটেন্স আছে সেটার লব্ধি ক্যাপাসিটেন্স ব্যবহার করছি। আর যখন আমি এই তারে কারেন্ট বের করতে চাচ্ছি শুধু, তখন এই তারের যে ক্যাপাসিটর আছে সেটা 5 ফ্যারাডে, সেটার তথ্য ব্যবহার করছি। যখন এই তারে কারেন্ট বের করতে গেছি তখন এই জায়গায় ভি দেখছি দুই পাশের, আর মাঝখানে সি হিসেবে এই দুটার যোগফল মানে 6/5 ব্যবহার করতেছি। কেউ কি আছো যে বুঝো নাই? এটা কিন্তু বোর্ড প্রবলেম, বোর্ডে আসছে অঙ্ক, সরাসরি বোর্ডে আসেও। এইবার আমাকে কেউ একজন বলো তো, এই এ বি পয়েন্টের মাঝখানে ভোল্টেজ কত হইতে পারে? আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। এই চার্জ যেটা
ভাইয়া Q1 এবং Q2 দিয়ে হ্যাঁ টোটাল ভোল্ট তো 500 অবশ্যই তাই না 500 ভাইয়া? দিতেও হবে। তাহলে তুমি Q2 বের করলে Q1 বের করার দরকারও নাই, 500 থেকে মাইনাস করে দিলে হবে। এটা একটা শর্টকাট টেকনিক হতে পারে, তাই না? জি ভাইয়া। আবার মিলিয়েও দেখা যেতে পারে। ওটা আমি নিজে ডিটেইলে দেখাইলাম যেন তোমার মানে তুমি পুরোটা বুঝো আর কি। এবার দেখো Q1 যে চার্জ সেটাই এই কুলম্বের এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, তারপরে এটার মধ্যে দিয়েও একই চার্জই যায় বের হয়ে আসতেছে। কোনো কিছু সিরিজে থাকার মানে হইলো একই চার্জের ফ্লো দুইটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে Q1 এটার দুই পাশেও যে চার্জ ফ্লো করতেছে সেটাও Q1, এইটার দুই পাশে এ আর বি পয়েন্ট হয়ে যে চার্জটা বের হয়ে আসতেছে সেটাও Q1 চার্জ। তাইলে আমরা এখন বলতে পারি যে এই 2 ফ্যারাডের কারেন্ট মানে ক্যাপাসিটরের দুই পাশে যে ভোল্টেজ হবে সেটা আমরা বের করতে চাই ঠিকই, যেটা আমরা VAB নাম দিতেছি। আর এটার মধ্যে যে চার্জ ঢুকে বের হয়ে যাচ্ছে সেটা Q1 চার্জই। আর CAB মানে এ আর বি পয়েন্টের মাঝে ক্যাপাসিটেন্স কতখানি আছে? মাত্র 2 ফ্যারাডে। CAB 2 বসাও, কিউ এর জায়গায় Q1 যেটা এখানে বের করলাম এটা বসায় দাও, আর VAB তাইলে এটাকে দিয়া 2 রে ভাগ করে দিলে অ্যান্সার আসবে। তার মানে Q1 ডিভাইডেড বাই 2 হলো অ্যান্সার। কে বুঝো নাই বলো তো বাচ্চারা? এটা অত সহজও না যে বুঝবা সবাই, কিন্তু এটা একটু ট্রিকি ট্রিকি প্রশ্ন আসে পরীক্ষায়, বুঝছো? এই কারণে তোমাদের শেখানো হইলো জিনিসটা। এই অঙ্কটা কি তোমাদের নোটে দিয়ে দেবো? ভাইয়া Q1 একটা বা Q2 বার করলে তো আমরা পুরোটা রেজাল্ট পেয়ে যাবো তাই না ভাইয়া? Q1 বের করলেই 500 থেকে বিয়োগ করলে Q2 পাওয়া যাবে। 500 মাইনাস Q1 ই আসলে Q2। আমি বুঝলাম না কি জিজ্ঞেস করলো আসলে তুমি? নোটে দিয়ে দেন ভাইয়া। না ভাইয়া এটাই জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এটা নোটে দিয়ে দিই, তোমাদের নোটটা অন করে এটা এই অঙ্কটা দিয়ে দিলাম। ছোট এগুলো কেমন জানি দেখা যায়। আচ্ছা এটা নোটের মধ্যে থাকলো। আমরা গাউসের সূত্র শুরু করে দেই আসলে, চলো। ক্যাপাসিটরের মধ্যে বেসিক সেন্সটা নিলাম আর কি। আরো অনেক ডিপ লেভেলে যাওয়া যায়, ক্যাপাসিটরের উপরে পিএইচডি করানো যায়। বাট তোমাদের এইখানে আমরা জাস্ট বেসিকটাকেই রাখতেছি। আমরা ধরে নিচ্ছি তোমরা একটু বাসায় পড়াশোনা করবে আর কি। ভাইয়া একটা রিকোয়েস্ট আছে। ইয়েস, কি গান শোনাতে হবে বলো? ভাইয়া রিকোয়েস্ট? ওই যে মানে ক্লাস শেষে একটা ম্যাথ কোশ্চেন করতে দিয়ে যান, হোমওয়ার্ক। ও আচ্ছা অবশ্যই, ঠিক আছে। এখন দেখো গসের সূত্র বা গাউসের সূত্র, অনেকে গস বলে গ্রামীণ ভাষার মানুষজন, ঠিক আছে? একবার বলে গসের সূত্র, এই যে বাংলায় লেখছে গস, ঠিক আছে? আর ইংলিশে আবার GA আছে। তো অনেকে চিন্তা করে এখন গাউস বলবো না গস বলবো, ঠিক আছে? তুমি একটু দ্রুত বলবা, যেটাই বলবা, তাহলে দেখবা মানে যারে বলতেছো সে বুঝবে না তুমি আসলে উচ্চারণ করতে পারো কি পারো না। এটা হলো আমার ছোটবেলায় আমার বাংলা টিচার বলতো কি, যে বানানটা পারো না ওটা না পেঁচে উচিয়ে উল্টা পাল্টা লিখে দিবা, তাইলে টিচারও বুঝবে না যে কি আসলে সঠিক আর কি আসলে ভুল। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আমি একটু মিউট করতেছি, আমাকে একটা কল আসছে, একটু ধরে নি দাঁড়াও।
ওকে, কি করতেছে আব্দুল্লাহ? বলে কি মারুফ কি বাঁশি বাজাইতেছে নাকি? ওই মারুফ, ভাই আমার মানে স্মৃতি শোনাচ্ছে। মনে তো তাই হচ্ছে রে ভাইয়া। আচ্ছা, গাউসের সূত্রের মধ্যে আমরা যেতে চাচ্ছিলাম। তো গাউস বলো, গজ বলো, যাই বলবা একটু দ্রুত বলবা, সামনে মানুষ তাহলে বুঝবো না কি বলতেছো। ঠিক আছে? আচ্ছা, এখন গসের ভাই সূত্র। ইন্টারভিউ বোর্ডে এরকম করবো? ইন্টারভিউ বোর্ডে দুষ্টামি করা যায়? আরে যে কোনো ভাইবা পরীক্ষা দেওয়ার একটা হ্যাক বলে দেই। টিচারকে বলবা আপনাকে খুব সুন্দর লাগতেছে, আপনি যে প্রশ্নগুলো করতেছেন এটা তো খুবই অসাধারণ প্রশ্ন, এত বেসিক প্রশ্ন কেউ করে না, হ্যান ত্যান এটা ওটা প্রশ্ন নিয়ে মানে একটা কবিতা বলে দিবা তারে। প্রশ্নের উত্তর যে জানো না সেটা আর সে চিন্তা করবে না, বুঝছো? ভাইবা নেওয়ার একটা টেকনিক আছে। টিচার যে বিষয়ে প্রশ্ন করতেছে সেই বিষয়ে আরেকটা প্রশ্ন করতে হয়। তারপর যখন একটা প্রশ্ন তুমি জানো, যদি একটা প্রশ্ন কমন পড়ে, করবা কি ওই প্রশ্ন বিভিন্ন ভাবে অ্যান্সার করতে থাকবা। মানে ওই প্রশ্ন রিলেটেড আরো যা আছে যদি জিজ্ঞেস করে আহ মানে গরু কত প্রকার, বলবা ষাঁড়, তারপরে গাভী, তারপরে গরুর বাচ্চা নিয়ে কথা বলবা, তারপরে গরুর যে মানে কয়টা বাচ্চা হয় সেটাও বলবা, গরু কি কি খায় সেটাও বলবা, কয় প্রকার জিজ্ঞেস করলে সব বলা শুরু করে দিবা। তাহলে টিচার বুঝবে যে মহাজ্ঞানী মানুষ তুমি। তোমাকে ভাইয়া আমার দাদার এমন একটা গল্প আছে ভাইবা নিয়ে, অনেক বলো মজা। বলো আপু, বুঝলে? গল্পটা বলেই ফেলো। মানে হয়েছে কি আমার দাদা তখন ভার্সিটিতে পড়তো, মানে বিইউবিটি আছে না হ্যাঁ, তবু শুনতেছি না। হ্যালো? এদিন নেই কোনো, গেঞ্জি গায়ে দিয়ে গেছে কলেজে। যে স্যার ভাইবা নেয় সবসময়, ও স্যার আবার গেট আপ দেখে ভীষণ, তার গেট আপ ভালো, তার ভাইবাতে মার্ক হয় বেশি। এবার দাদা তো গেছে গেঞ্জি গায়ে দিয়ে, তো কলেজে গিয়ে দেখে, ভার্সিটিতে গিয়ে দেখে সবাই শাড়ি টাড়ি পরে, মেয়েরা ছেলেরা ফর্মাল ড্রেস ট্রেস পরে রেডি। দাদা বলে কি ব্যাপার, তা বলে যে এই তোমার গল্প অর্ধেক অর্ধেক শোনা যেতেছে, এই তো আপু, শুনি না কেন? আমিও শুনতেছি না। তোমার দাদার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরকম ভাইবা পরীক্ষা আজকে তুই গেঞ্জি গায়ে দিয়ে আসছিস, তো ফ্রেন্ডে নিয়ে নিচে গেছে, গিয়ে একটা শার্ট, আপন মানে দাদা আপন নামে পরিচিত ছিল বেশি, বলে কি ব্যাপার আপন তুমি এই ড্রেসে কেন? তো দাদা স্যারে বলছে কি স্যার, পুরো ক্যাম্পাস বলছে আপনি নাকি মেধাকে যাচাই করেন না, আপনি নাকি গেট আপ থেকে মার্ক দেন। তো আমি প্রমাণ করতে এসেছি যে আপনি মেধাকেই বেশি ইয়ে দেন, গেট আপ কে না। বাহ, তো ভালো। এইভাবে স্যারের গ্যাস খাওয়াইলো, মানে স্যার আসলে গেট আপ দেখতো, কিন্তু দাদা এইভাবে বলছে পরে, মানে সবার পরীক্ষা খারাপ হয়েছে, দাদারটাই ভালো হয়েছে। সেটাই, আমাকে যতবারই পুইতে ভাই ভাই নিত কেমিস্ট্রি ক্লাসে, বিশেষ করে কেমিস্ট্রি তো কিছুই পারি না। এখন গেতাম, গিয়ে বলতাম কি এই কেমিস্ট্রি এই বিষয়টা স্যার কত সুন্দর করে যে পড়াইছেন, আপনি এত সুন্দর মনে রাখার মতো, এরকম আরো কোর্স দেওয়া উচিত আমাদের, হ্যান ত্যান এটা ওটা, ক্লাস আরো বাড়িয়ে দেওয়া উচিত স্যার, এরকম বলতাম। এখন স্যার তো খুব খুশি, স্যার ম্যাডাম দুইজনে হাসে, সেই সেই আনন্দ। তারা অনেকক্ষণ ধরে গল্প করলো, কোনো প্রশ্ন করে না, কিছু না, বিভিন্ন কেমিস্ট্রির বিষয়ে দিনে জ্ঞান বিতরণ করা শুরু করে দিল, বুঝছো? তারপরে আর কি, ওরা এইসব জ্ঞান ট্যান দিল, নাম্বারও দিয়ে দিছে, ওর প্রশ্নই করে নাই, আইসা পড়ছি। স্যার এগুলোকে তো পাম পাম দেওয়া বলে ভাইয়া। আচ্ছা, এই জিনিসটা একটা আর্ট, তোমাদের শিখতে হবে, এটাকে বলে কমিউনিকেশন স্কিল, যেটার উপরে অনেক অনেক দামি দামি কোর্স করে কমিউনিকেশন স্কিলের উপর। যাই হোক, আমরা গসের থিওরেম যদি পড়তে চাই তাহলে প্রথমত এখানে দেখো সূত্রটা অনেক সহজ, লেখা রয়েছে কোনো আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε নর গুণ। এই ছোটটা যত ছোট মনে হইতেছে ততই বড় হবে বুঝতে। ঠিক আছে? প্রথমত আবদ্ধ তল কারে বলতেছে, তারপরে তড়িৎ ফ্লাক্স কারে বলতেছে। আমরা তো একটা ফ্লাক্সই চিনি যেটার মধ্যে পানি গরম থাকে, আর হলো পানি গরম থাকে, কিন্তু ফ্লাক্সে কিন্তু যে পানি গরম থাকে তাই কিন্তু না, শুধু ফ্লাক্সে কিন্তু পানি ঠান্ডা থাকে, জানো? ভাইয়া তোমরা কে কে জানো ফ্লাক্সে যে পানি ঠান্ডা থাকে? ঠান্ডা রাখলে তো ঠান্ডাই থাকবে। জানি না ভাইয়া। ভাইয়া আমাদের ওইদিকে আজান দিতেছে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। সমস্যা নাই, আমরা একটু গল্প করে নেই, পরে পড়াচ্ছি আজানের সময়। না ভাই, আজানের সময় পড়া যাবে না। যেটা বলছিলাম,
এটা হলো ওই ফ্লাক্সের মধ্যে আইসোলেটর লেখা থাকে, মানে তাপ বাইরেতেও দিব না ঢুকতেও দেব না। আমরা তাপ গতিবিদ্যা যে চ্যাপ্টারে পড়বো ওই সময় দেখবা আইসোলেটেড সিস্টেম কারে বলে আর কি। ওখান থেকে তাপ শক্তি বাইরেতে দিচ্ছে না আর কি। সো যেটা ঠান্ডা ওটা ঠান্ডাই থাকবে, ভিতরে তাপ ঢুকতে পারবে না। আবার যেটা গরম ওটা গরমই থাকবে। সো ফ্লাক্সে পানি কিন্তু ঠান্ডাও থাকে। তো এটা একটা মজার জিনিস। ফ্লাক্সকে কেউ ফ্রিজ হিসেবে ইউজ করতে চাইলে করে দেখতে পারো, মোটামুটি পারফর্ম করে, একদম ভালো না বাট করে। তাহলে পড়তে বলো, হটপটও তো ইউজ করবে তাই না? মিউট করো না নিজেরে, একটু মিউট করে রাখো। শাফিন কার জানি একটা গান শুরু হয়ে গেছিল মোবাইলে, কেউ একটু সাবধানে। ভাইয়া বললাম যে হটপটও কিনে হবে। হটপটেও চেষ্টা করে দেখতে পারো, আমি দেখি নাই। ওটার মধ্যে যদি আইসোলেটর লেখা থাকে তাইলে আসলে হওয়ার কথা। এখন আসো, গাউসের সূত্রের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে গেলে আমার প্রথমেই বুঝতে হবে তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি। তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি সেটার সংজ্ঞা এখানে লেখা রয়েছে। ইলেকট্রিক ফ্লাক্স মানে হলো তড়িৎ ক্ষেত্র রেখা বা তড়িৎ বলরেখার দিকের সাথে লম্বভাবে স্থাপিত কোনো তলের মধ্য দিয়ে যে পরিমাণ ক্ষেত্র রেখা অতিক্রম করে তাকে ওই তলের থাক। নাই বললাম বইটা, বই কি তোমাদের কষ্ট দেওয়ার জন্য বানায় নাকি শিক্ষকরা, সেটাই বোঝার ব্যাপার। টাকা দিয়ে বই না কিনে স্যারের বাসায় বই দিয়ে আসবে, কবে স্যার আপনি পড়েন। দেখো ইলেকট্রিক ফ্লাক্স, আমরা বইটা থেকে বানানটা দেখতে পারি। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি যদি বলা হয় তাহলে হইলো, আমি তোমাকে সিম্পলি বলি, ইলেকট্রিক ফ্লাক্স হইলো কোনো একটা এরিয়ায় কোনো একটি ক্ষেত্রে মোট তড়িৎ বলরেখা, রেখা এই রেখা কিন্তু অমিতাভের গার্লফ্রেন্ড রেখা ওই রেখা না, বুঝছো? তড়িৎ বলরেখার সংখ্যা। এখন তড়িৎ বলরেখার সংখ্যা যদি বলি এটা কঠিন হয়ে যাবে ব্যাপারটা। আমি যদি এখানে একটা চার্জ রাখি প্লাস এক চার্জ, এটা চতুর্দিক দিয়ে রেখা বের হয়ে যাবে সমানে বের হয়ে যাচ্ছে। একটা দুইটা রেখা না যে গুনবো আমি হাতে, ঠিক আছে? এদিক দিয়ে বের হচ্ছে, আবার আমি যেটা দেখতে পারতেছি না 3D তে বের হয়ে যাচ্ছে, একবার চতুর্দিক দিয়ে রেখা বের হয়ে যাচ্ছে। তো এই রেখা যদি একটা হইতো আমি তারপর গার্লফ্রেন্ড আমরা গুইনা বের করে ফেলতাম কোথায় আছে কয়টা আছে। বাট এখন লেখা গুইনা আসলে লাভ হবে না, যদি রেখার সংখ্যা জিজ্ঞেস করি তাহলে অ্যান্সার আসবে ইনফিনিটি। তো তাইলে কি ফ্লাক্সের মান সবসময় ইনফিনিটি অ্যান্সার হলো না? ব্যাপারটা আসলে তা না। তড়িৎ বলরেখার সংখ্যা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হইতো সামথিং একটা ক্ষেত্র, এখান থেকে যদি একটা ক্ষেত্র নেই, এখানে একটা রুমাল ধরি, এই রুমালের মধ্য দিয়ে লম্বভাবে কতখানি ওইটা রেখা বের হয়ে যাচ্ছে সেটা জানতে চাচ্ছি। তো প্রত্যেকটা রেখাকে আমরা যদি চিন্তা করি ইন্টেন্সিটি দিয়া, ইন্টেন্সিটি মানে কি F/Q, আমরা আগেই জানি এটার নাম হলো তড়িৎ তীব্রতা। এই তীব্রতার সাথে যদি আমরা এই সারফেস বা এই যে রুমালটা দেখতেছো রুমালের এরিয়াটা গুণ করে দেই, লম্ব ভাবে গমনকারী তড়িৎ তীব্রতা সাথে গুণ করে দেব রুমালের ক্ষেত্রফল, তাইলেই আমাদের বোঝা যাবে যে এখানে অসংখ্য হইলেও আসলে কি পরিমাণ ইন্টেন্স বলরেখা আছে, যেটাকে আমরা বলরেখার সংখ্যা বলতেছি। আসলে এটা কোনো সংখ্যা না, মেজার করার মতো কিছু না, কিন্তু আমরা আসলে ক্ষেত্রফল দিয়ে ওই ক্ষেত্রের মধ্যে কতখানি ইন্টেন্সিটির তীব্র আসলে ক্ষেত্রটা আছে সেটা বুঝতে চাচ্ছি। ক্ষেত্রের তীব্রতা বোঝার জন্য ক্ষেত্রফলটাকে দিয়ে তীব্রতারে গুণ করতেছি। সোজা কথা, এটা হলো মাঠের ক্ষেত্রফল, আর মাঠের ভিতরে গরু যতগুলি আছে সবটির সংখ্যা দিয়ে বা গরুর শক্তি দিয়ে মাঠে গুণ করে দিতেছি মাঠের ক্ষেত্রফল দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে আসলে মাঠ থেকে কতখানি তীব্র ক্ষেত্র তৈরি হচ্ছে।
সেটাই হলো বেসিক কনসেপ্ট ইলেকট্রিক ফ্লাক্সের। মানে এখানে একটু ছবিটা দেখো, এই ছোট্ট একটা ডিএস অংশ ক্ষেত্রফল নেওয়া হয়েছে। এই ক্ষেত্রফলের সাথে লম্বভাবে যতখানি তড়িৎ প্রাবল্য আছে বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আছে সেটাকে এই ক্ষেত্রটা দিয়ে গুণ করে দেব। মানে ই কস থেটাকে ডিএস দ্বারা গুণ করে দেব, তাইলে আমরা পেয়ে যাব ফ্লাক্স। তো ফ্লাক্সের কনসেপ্টটা বেসিক্যালি এটাই। এখন তুমি চিন্তা করে দেখো এটাকে কেন বলরেখার সংখ্যা বলা হচ্ছিল। যত বেশি বড় ক্ষেত্র নিবা তত বেশি বেশি বলরেখা এদিক দিয়ে বেড়ে যাবে, আর তত বেশি এটার ইন্টেন্সিটি হবে, আর এই ডিএসটাও আস্তে আস্তে তত বড় হবে, মানে ক্ষেত্রফলটাও তত বড় হবে। তো বুঝতেই পারছো যে রেখা মাপা যায় না সেটাকে মাপার চেষ্টা করতেছি আমরা আর কি। তো মাপার একটা কৌশল বের করতে পারি আমরা, যে তীব্রতাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেব। এই ক্ষেত্রে কতখানি তীব্রতা পাওয়া যাচ্ছে সেটা বোঝা যাবে। এখন তোমার যদি বলি, এখানে একটা কথা বলা হইতেছে লম্বভাবে গমনকারী রেখা কেন নিচ্ছি, সেটা একটা প্রশ্ন তোমাদের হতে পারে। একটু সিম্পল ভাবে বোঝাই, খেয়াল করে দেখো, খুব ঠান্ডা মাথায় দেখো। এটা একটা রুমাল, এটার মধ্যে দিয়ে যদি একটা ভেক্টর এমনি বের হয়ে যায়, ওই দিক বের হয়ে যায়, আর বাঁকা ভাবে যদি বের হয়ে যায় এইভাবে, বাঁকা ভাবে যে তীব্রতাটা সৃষ্টি হচ্ছে ই, সেটা কিন্তু আমি এই ক্ষেত্রের মধ্যে আসতেছে সেটা নাও বলতে পারি। মানে এই ক্ষেত্রটাকে লম্বভাবে যেটা ছেদ করে বের হয়ে যাচ্ছে, মানে এই যে এইটাকে আমি শুধু কাউন্টে নিচ্ছি, এই অংশটাকে নিচ্ছি না। এটার কারণটা তোমরা নিজেরাই বুঝতে পারার কথা। কারণ বলরেখা যদি বলি আমি, রেখা যেটা এই দিক দিয়ে বেড়ে গেছে সেটাকে গণনা করার জন্য তো ওই দিকে আরেকটা ক্ষেত্র নিয়ে আমি ওইটার মধ্যে হিসাব করবই। বাট লম্বভাবে ক্ষেত্রের মধ্যে কতখানি প্রভাব আসতেছে সেটা আমরা জানতে চাচ্ছি। মানে একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে কতখানি ইফেক্ট সৃষ্টি করতে পারতেছে এই জিনিসটা বা তীব্রতাটা, সেটা আমরা জানতে চাচ্ছি ফ্লাক্সের মাধ্যমে। সো এই ফ্লাক্সের মধ্যে পানিও রাখে না, ঠান্ডা গরম কিছুই করে না। এই ফ্লাক্স বেসিক্যালি আমাদের একটা ক্ষেত্রের মধ্যে, একটা রুমাল যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, সেই রুমালের মধ্যে কতখানি তীব্র ভাবে তড়িৎ বলরেখা প্রবাহিত হইতেছে সেটা বোঝায়। এটা হলো বেসিক সংজ্ঞা। কিন্তু এখানে যে সংজ্ঞা লেখা রয়েছে এগুলো জাস্ট মুখস্থ করে পরীক্ষায় লিখবা, কিন্তু বুঝবা না কিছুই। বইয়ের সংজ্ঞা তোমার বোঝানোর জন্য লেখে নাই টিচার। যাই হোক, এখন তাহলে আমি ম্যাথমেটিক্যাল কিটা বোঝাই তোমাদের, ম্যাথমেটিক্যালি কিভাবে জিনিসটাকে করতে হয়। ম্যাথমেটিক্যালি পদার্থবিজ্ঞানে তোমরা যদি জেনে থাকো তাহলে আমার একটা ভিডিও আছে হয়তো এটার উপরে, আমি বলেছিলাম যে একটা সারফেস বা ক্ষেত্রের সাথে লম্ব বরাবর এই জিনিসটাকেই বলা হয়, সারফেসটা যদি এস মানে ডিএস পরিমাণ সারফেস হয়ে থাকে তাহলে ওইটার ভেক্টরটা ওইটার সাথে লম্ব বরাবর থাকে। মানে ক্ষেত্রফল একটা ভেক্টর, পদার্থবিজ্ঞানে ক্ষেত্রফলকে আমরা একটা ভেক্টর হিসেবে কাউন্ট করি, আর সেই ভেক্টরের দিক হয় ক্ষেত্রফলটার সাথে লম্ব বরাবর। এখন যদি আমার কি কালার নেব, তড়িৎ বলরেখাটা এমনি করে যায়, এই দিক দিয়ে যায়, তার মানে হলো তড়িৎ তীব্রতা এইভাবে ওই দিক দিয়ে যাচ্ছে, আর তার মাঝখানে মধ্যবর্তী কোণ যদি এটা থেটা হয়, তাহলে ফ্লাক্স আসলে ই আর ডিএস রে গুণ করে দিলেই হইতো। কিন্তু আমরা ই আর ডিএস রে ডিরেক্ট গুণ করে ফ্লাক্স পাবো না, কারণ আমি আগেই বলছি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই ক্ষেত্রটার মধ্যে ছেদ করে বের হয়ে যাচ্ছে যে রেখা, সেটা কিন্তু সম্পূর্ণ ই না, লম্বভাবে যতখানি ই আছে সেটা লাগবে। মানে এই ডিএস আর ই এর দিকটা একই দিকে নিয়ে গুণ করতে হবে। একই দিকে নিতে গেলে ই এর এই বরাবর একটা উপাংশ নিতে হবে, যেটা আসলে কত হবে, যেটা আসলে সিম্পলি হবে ই কস থেটা। সো আমার গুণ করতে হবে ই কস থেটার সাথে ডিএস টাকে, তাইলে আমি এখানে একটা কস থেটা লিখে দিলেও কাজটা হয়ে যাচ্ছে। সো এটাকে আমি যদি ভেক্টরের ভাষায় লিখি, এটা হলো ই ডিএস, এটা আসলে ফাই এর
বলতে পারো কি বলে ফাই, যেহেতু আমি এখানে ডি মানে ছোট অংশ নিয়ে চিন্তা করছি, ক্ষেত্রফলটা ছোট, এটাকে ডি ফাই লিখতে পারো, বেশি ফ্লাক্স পাবো না, কম ফ্লাক্স পাবো, তো এটাকে ই এভাবে লিখতে পারো। তাহলে বইয়ের এই লাইন পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি বলা হচ্ছে। সো ফ্লাক্স ঘনত্ব কি সেটা বুঝলাম, গাউসের সূত্রের একটা টার্ম ভাই মাত্র। আবার একটু কি বলবো আবার একটু বলো। রিপিট করেন, আমার ক্লাস কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি, সমস্যা নাই। গাউসের সূত্র বুঝতে কি আমরা একটা, ভাই এই ফ্লাক্সের হ্যাঁ একটু এইটুকু বুঝিয়ে বুঝিয়ে দেন। দিচ্ছি, সমস্যা নাই। আমি বললাম আমাদের যদি কোথাও চার্জ থাকে, কিছু চার্জ থাকে, সেটা চতুর্দিকে বলরেখা সৃষ্টি হচ্ছে, মানে কি বলে কাল্পনিক ভাবে চিন্তা করলে এখানে কিছু প্লাস চার্জ থাকলে ওটাকে ধাক্কা দিচ্ছে, এটাকে বলতেছি যে বলরেখা সৃষ্টি হচ্ছে। তো এই বলরেখার তীব্রতা কতখানি আছে একটা জায়গায়, যদি আমি একটা এরিয়া নেই, এইটুকু ক্ষেত্রফল নেই, সেটাকে যদি আমি ডিএস বলি, সেটার মধ্য দিয়ে কত তীব্রভাবে রেখাগুলো পাস করতেছে সেটা বোঝার জন্য যদি আমরা একটা রাশি বের করি, যেটার নাম হলো ইলেকট্রিক ফ্লাক্স, বা কি বলবো বাংলায় এটা তড়িৎ ফ্লাক্সই বলে, ইংলিশ বাংলা নাই আর কি কোনোটা। সো তড়িৎ ফ্লাক্স যদি আমরা বের করতে চাই, সেটা ডেফিনেশন হলো এই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্র দ্বারা যত বড় সেটা দ্বারা গুণ করতে হবে ক্ষেত্র দিয়ে লম্বভাবে যে রেখাগুলা গমন করবে। ক্ষেত্র দিয়ে লম্বভাবে রেখা গমন করবে কত, সেটা বের করতে গেলে প্রত্যেকটা রেখার লম্ব উপাংশ নিতে হবে ক্ষেত্রের সাথে, যেটা আসলে প্রত্যেক ই কস থিটা বলতে পারো। এক একটা রেখাকে আমি যদি ই বলি, তীব্রতা, এক একটা রেখার তীব্রতা আসলে ই, সেটার সাথে এরিয়ার যে দিকটা সেটা হলো কস থিটা। তো কিছু কিছুটা এটা কস থিটা আসবে, কিছু কিছুটা এরকম আসবে, যাই হোক জাস্ট সোজা কথা হলো ই কস থিটাকে ক্ষেত্রটা যে ক্ষেত্র দিয়ে পাস করতেছে ই কস থিটা, সেটাতে গুণ করলে আমি আসলে ওই ক্ষেত্রের মধ্যে কতখানি ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স বা ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা জানতে পারবো। তো ফ্লাক্স বেসিক্যালি আসলে বোঝায় একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে গমনকারী রেখার ঘনত্বটা কত, যত ঘন হবে ততই তীব্রতা যত বেশি হবে ততই ঘন ঘন রেখা পাবো, আর এই ক্ষেত্রটা যত বড় ক্ষেত্র নিবা ততই বেশি ফ্লাক্স আসবে। এখন কি সবাই একটু বুঝতে পেরেছো তড়িৎ ফ্লাক্স কি? জি ভাইয়া। আচ্ছা, গাউস বলছে যে এই তড়িৎ ফ্লাক্স হবে ওইখানে থাকা টোটাল যে চার্জ আছে সেইটা ডিভাইডেড বাই এপসাইলন নট এর সমান। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আবদ্ধ তলের মধ্যে এই ঘটনাটা ঘটবে, মানে গাউসের সূত্র আবদ্ধ তলেই শুধু খাটবে। এই কথাটা খুব সিম্পল কথা, গাউসের সূত্র অনেকে কঠিন মনে করে, কিন্তু জিনিসটা অনেক সহজ। আমি তোমার একটু খুব সিম্পল ভাষায় যদি বলি, এখানে মনে করো কিছু চার্জ রাখছি আমি, কিছু চার্জ রাখাতে এই চতুর্দিকে তড়িৎ বলরেখা তৈরি হয়েছে। এখন আমি যদি বলি আমি একটা আবদ্ধ ক্ষেত্র নিব, আবদ্ধ ক্ষেত্র মানে এমনি করে এমনি একটা বদ্ধ ক্ষেত্র নেব, ক্ষেত্রটা কোনো জায়গা দিয়ে খোলা না, মানে আমি যদি বলি এদিক দিয়ে একটু খুলে গেছে তাহলে কিন্তু হবে না, ক্ষেত্রটা বদ্ধ মানে টোটালটা কমপ্লিট হয়ে গেছে সার্কেল। এখন আমি যদি বলি এই টোটালটার মধ্যে কতখানি ফ্লাক্স আছে, ফাই ফাই টোটাল, এটা তোমরা নিজেরাই বলতে পারো সেটা কি আসলে, মানে ডিপেন্ড করতেছে কিসের উপর, সেই ফ্লাক্সটা ডিপেন্ড করতেছে কিসের উপর বলতে পারবা? এখানে যত চার্জ আছে সেটার উপর ডিপেন্ড করতেছে, তো কিউ এর উপর ডিপেন্ড করতেছে। তাইলে কুলম্বের সূত্র, সরি গাউসের, বিজ্ঞানী গাউস মনে করো তুমি নিজেই, তুমি প্রথমে বলে দিবা যে ভিতরে যত চার্জ থাকবে তত বেশি বলরেখা বাইরে ওই দিক দিয়ে, তো চার্জের সমানুপাতিক। আর একটা বিষয় হলো, আরেকটা কি বিষয় আছে বলতো, এই ক্ষেত্রটার মধ্যে যে কি কাজ করতেছে কি বলে, এই ক্ষেত্রের যে ভেদনযোগ্যতা, এটা কি পানিতে আছে নাকি বায়ুতে আছে নাকি কোন জায়গায় আছে, সেইটার উপর ডিপেন্ড করবে যে আসলে কত বলরেখা আমি এই পুরো পৃষ্ঠের মধ্যে, চতুর্দিকে যে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে কত বলরেখা বের হয়ে যাবে, সেটার সংখ্যা এই মাধ্যমের ভেদনযোগ্যতার উপর নির্ভর করবে। পূর্ণ মাধ্যমের ভেদনযোগ্যতাটাকে এছাড়া নল লেখা হয়, সেটা দিয়ে লিখতে পারো, বাট ওইটা আমি না লিখলাম, যে কোনো মাধ্যমের জন্য সূত্রটা লিখলাম। তো এই দুইটাকে সমান করে এরপরে গাউস সূত্র বানাইছে যে ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। কিউ বলতে পারো যে এই যে ক্ষেত্রটা দেখতেছো বাইরে,
আবদ্ধ ক্ষেত্র সেটার সামেশন অফ কিউ, টোটাল চার্জের কথা বলা হয়েছে এখানে। দেখো মোট চার্জের, তো জিনিসটাকে একটু ফানি ওয়েতে যদি লিখি, ফানি ওয়েতে তোমাদের এই সূত্রটাকে যদি লিখি, এখানে চার্জ আছে মনে করো 5টা, 5 কুলম ধরো, মনে করো 5টা না ধরে 5 কুলম। এখানে বলরেখা আছে 1 2 3 4 5 6। এই যে আবদ্ধ ক্ষেত্র এটা, এখন এই আবদ্ধ ক্ষেত্রের মধ্যে যে ফাই আছে সেটাকে আমি ধরলাম কয়টা রেখা আছে, 1 2 3 4 5 6 7, 7টা রেখা ধরো। এটা ফাইয়ের মান 7 বললাম। এই 7 হবে কিসের সমান? এখানে যে চার্জ আছে 1টা 2টা 3টা 4টা 5টা চার্জ আছে, আমি ধরো 5 কুলম ডিভাইডেড বাই মাধ্যমের ভেদন যোগ্যতা। এটাই হলো কুলম্বের সূত্র। সরি, কুলম্বের সূত্র বারবার বলতেছি কেন, গাউসের সূত্র বা গাউসের থিওরেম, এই কথাটাই এখানে বলে। এখন এটাকে একটু ভিন্নভাবে ফিল করতে পারো। যদি আমি এই যে সারফেসটা নিলাম না, এই সারফেসটাকে বলা হয় গাউসিয়ান সারফেস। গাউসিয়ান পৃষ্ঠ বা সারফেস বলতে পারো, গাউসিয়ান সারফেস বলে এটাকে। এই গাউসিয়ান সারফেসের ভিতরে যদি আরো কিছু চার্জ থাকতো, এখানে যদি আরো কিছু চার্জ থাকতো, 2টা প্লাস চার্জ, তাহলে ওই 2টা এনে যোগ হয়ে যেত। কারণ মোট চার্জের জন্য গাউসিয়ান সারফেসে যতখানি পাই পাবা, সেটার ক্যালকুলেশন করতে গেলে মোট চার্জটা নিতে হবে। ভিতরে সারফেসের ভিতরে যতখানি চার্জ আছে সেটুকুকে কাউন্ট করতে হবে। তো তোমরা একটা সহজ ভাষায় একটা কথা লিখে রাখো, গাউসের সূত্র হলো তড়িৎ ক্ষেত্রের চারপাশে একটা কাল্পনিক ক্ষেত্রের মধ্য দিয়ে কতখানি তড়িৎ ফ্লাক্স যাচ্ছে সেটা বের করার উপায়। কথাটা তোমরা লিখতে পারবা না, আমি লিখে দিচ্ছি। আরেকবার বলেন স্যার, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আবার বলতেছি, সমস্যা নেই। গাউসের সূত্র মূলত একটা তড়িৎ ক্ষেত্র মনে করে এখানে তৈরি হয়েছে, সেটার চারপাশে একটা কাল্পনিক তল বা পৃষ্ঠ চিন্তা করতেছি, একটা রুমাল না, এবার একটা বেলুন চিন্তা করতেছি। এই বেলুনের পৃষ্ঠের মধ্য দিয়ে যে পরিমাণ ফাই যাচ্ছে সেটা বের করার সূত্র। মানে একটা তড়িৎ ক্ষেত্রের চতুর্দিকে আবদ্ধ ক্ষেত্রে সৃষ্টি হওয়া ফ্লাক্স, আবদ্ধ ক্ষেত্রে মোট ফ্লাক্স বের করার সূত্র। তোমাকে যদি বলা হয় একটা মাঠের মধ্যে অনেকগুলো গরু আছে, তাহলে গরু কত গুতাগুতি করতেছে ওই মাঠের সেটা বের করো, তাহলে সেটা তুমি প্রথমে কি করবা বলো তো? তোমরা আসলে প্রথমে গরুর সংখ্যা লিখবা, আর তার নিচে লিখবা যে মাঠের আশেপাশে কোনো কাটা টাটা আছে কিনা, তাই না? এই এপসাইলন নরকে মনে করতে পারো যে কাটা টাইপের জিনিস, মানে মাধ্যমের ভেদন যোগ্যতা, মাধ্যমে কতখানি বলরেখা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা বাদ দিয়ে গরু যতগুলো আছে সেটার সংখ্যা মানে কিউ, সেটার উপর তো ডিপেন্ড করবে যে গরু আশেপাশে কত বেশি গুতাগুতি করবে, তাই না? তো এটাই গাউসের সূত্র, যেটা তুমি একটা মাঠে কিছু গরু নিয়ে চিন্তা করলেও তোমার মাথায় ঢুকে যাওয়ার কথা। তো গরুরাও বুঝে গাউসের সূত্র, তুমি কেন বুঝবা না? জিনিসটা তো সহজ। এরপরের দিন আমরা গাউসের সূত্রকে সারফেস ইন্টিগ্রাল দিয়ে বুঝবো, মানে পৃষ্ঠের সমাকলন করে ক্ষেত্রের সমাকলন কিভাবে করে সেটা একটা আইডিয়া দেব। আর ইন্টিগ্রেশনের টোটাল কোর্স করার আগ পর্যন্ত তোমাদের আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস বোঝানোই কঠিন হবে। সো নেক্সট ক্লাসে তোমাদের অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে, বাট আপাতত তোমাদের গাউসের সূত্রের মিনিংটা জাস্ট বললাম। নেক্সট ক্লাসে আমরা গাউসের সূত্র ব্যবহারটা দেখব। ওকে বাচ্চারা, এখানে আর পড়াশোনা করতে চাচ্ছি না, তোমরা বোর হয়ে যাবা।